আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটাকে আপনারা রাজনীতিও বলতে পারেন, আবার একটু রাজনীতির বাইরেও বলতে পারেন। আমরা মূলত মিডিয়াগুলো নিয়ে একটু কথা বলতে চাই, এবং মিডিয়া নিয়ে কথা বলতে গেলে অবধারিতভাবে রাজনীতিও চলে আসবে, কিন্তু আমাদের মূল ফোকাসটা থাকবে মিডিয়ার উপর। এবং এ নিয়ে কথা বলার জন্য আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি, আমার বিবেচনায় উনি, মানে আমি নিজে অনেকদিন ধরে মিডিয়ার সঙ্গে জড়িত, বাট আমার বিবেচনায় ওনাকে আমি মিডিয়ার একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করি। উনি দেশে বিদেশে সব জায়গায় দীর্ঘদিন মিডিয়ার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আপনাদের সুপরিচিত, আমাদের এখানকার নিয়মিত অতিথি জনাব আরশাদ মাহমুদ। জনাব আরশাদ মাহমুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আরশাদ ভাই, আপনাকে আসলে প্রথমে আমি ছোট্ট করে একটু বলে নিয়েছি যে মিডিয়া নিয়ে আমি কেন বলতে চাই। আমার এই বাংলাদেশের মিডিয়াতে আমার মানে আপনার পদচারণা 36 বছর হয়ে গেল। 36 বছর ধরে আমি এখানে মিডিয়ায় কাজ করতে করতে আমার কাছে খুবই হতাশ লাগে যে আমার যেন প্রায় মনে হয় আমরা যেন পিছনের দিকে যাচ্ছি। আমরা যেভাবে শুরু করেছিলাম তখন যে পেশাদারিত্ব ছিল, এখন যেন সেগুলো অনুপস্থিত দেখছি। এখন একজন মিডিয়া কর্মী যদি সরকারি কোনো একটা নিয়োগ পায়, তারা মনে করে তাদের জীবনের সবচেয়ে বড় অর্জনটা হয়ে গেল। যদি কোথাও প্রেস মিনিস্টার হতে পারে, যদি সরকারি কোনো একটা দায়িত্ব পায়, মনে করে তার জীবনে এর চেয়ে বড় কোনো প্রাপ্তি আর নাই। এগুলো আমরা দেখছি, আমরা দেখেছি বিগত সরকারের আমলে মিডিয়া কিভাবে নতজানু মেরুদণ্ডহীনের মতো আচরণ করেছে। আর এখন দেখছি যে কোনো একটা ঘটনা যখন আমাদের মিডিয়া হয় ছাপতেই পারছে না, আবার যদিও বা ছাপছে নানা ধরনের প্রশ্নের মুখে পড়ছে, কিন্তু সেই একই খবর যখন বিদেশি কোনো মিডিয়া আমরা দেখতে পাচ্ছি, তখন ওইটাকে আমরা ন্যাশনাল ইস্যু বানিয়ে ফেলছি। তো এই যে আমাদের পাঠকদের মানসিকতা, অথবা আমাদের সাংবাদিকদের মানসিকতা, অথবা আমাদের প্রশাসনদের মানসিকতা, রাজনৈতিক দলগুলোর মানসিকতা মিডিয়াকে কেন্দ্র করে, এটা কেন হচ্ছে আপনি বুঝতেই পারছেন। আমি এই কথাগুলো বলছি আসলে সবশেষ শেখ হাসিনাকে নিয়ে বিবিসির যে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে, এবং সেখানে একটা অডিও, ওনার একটা অডিও প্রকাশিত হয়েছে, এটা নিয়ে যে আলোচনা সমালোচনা, এগুলোর প্রেক্ষিতে আপনি এই মিলিয়ে সবকিছু মিলিয়ে সামগ্রিকভাবে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি গতকালকে এটার উপর একটা পোস্ট দিয়েছি, শিরোনাম ছিল বিবিসির রিপোর্ট নিয়ে এত হইচই কেন। তো এটা লিখলাম আমি এ কারণে যে বিবিসি একটা অডিও ফাঁস করছে এবং বললো যে শেখ হাসিনা এই যে লেথাল উইপেন দিয়ে বিক্ষোভকারীদের গুলি চালানো বা এটা তার থেকে আসছে। তো এটা তো মোটামুটি ধরেন আমরা যারা দেশে থাকি বা এটা নিয়ে কভার করেছি, এই আন্দোলনের সময় কি হয়েছে এটা কিন্তু আমাদের সব চোখের সামনে ঘটেছে এই জিনিসগুলো, তাই না? তো এটা তো আমাদের এই জিনিসটাতে ঘটেছে, এটা তো মানে প্রমাণ করার জন্য বাইরের কোনো মিডিয়ার কোনো প্রয়োজন নাই, তাই না? বাইরের মিডিয়া কি, তারা তো আর লন্ডন থেকে বা ওয়াশিংটন থেকে বা দিল্লি থেকে বসে তো এটা করতে পারবে না, আমরা তো আমাদের চোখের সামনে। তাহলে আমার ওইটাই প্রশ্ন যে যে জিনিসটা আমরা সবাই জানি, আহ যে কার নির্দেশে কিভাবে হয়েছে, সেটা যেহেতু বিবিসি বলেছে এটা নিয়ে হুলস্থুল লেগে গেছে সব জায়গায়। ইভেন প্রধান উপদেষ্টা দপ্তর থেকেও বারবার করে বলা হচ্ছে যে দেখো একটা জিনিস বের হয়েছে, এবার এইবার আর রেহাই নেই। কেমন? তো তখন আমার খালি বারবার মনে হয় যে আচ্ছা, এই যে বিদেশি সংবাদ মাধ্যমের উপর বা বিদেশিরা যা বলে সেটা হলো কোরআন শরীফের বাক্য, কোরআন শরীফের বাণী। এর মানে এটার থেকে আমরা আর বের হতে পারছি না। কেন পারছি না আমি বলি, আমি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করি এর থেকে বের হতে কেন পারি না। তো আমার যেটা মনে হয় যে ওই যে আমাদের যে উপনিবেশ শাসকরা যে শাসক করেছে, মানে সাদা চামড়া আলাদা কেমন আমাদেরকে শোষণ করেছে। আমাদের জীবনের সবার মূল লক্ষ্য ছিল আর মানে বিদেশি হলে তাদের কাছে অনেক অর্থ থাকবে, তারা ক্ষমতাবান এবং তাদের কাছাকাছি যেতে পারলে আমার একটা আখের গোছানো যাবে। তো ফলে আমি আমি নিজের কথা বলি, আমি যখন সাংবাদিকতা শুরু করলাম 65 টাকা কম বেতন কম, সাপ্তাহিক নির্দেশন পত্রিকা দিয়ে সে আজকে থেকে 45 বছর আগে থেকে। যাই হোক, তো আমি চিন্তা করলাম যে এইভাবে তো আচ্ছা দেখি একটা বিদেশি পত্র পত্রিকায় মাধ্যমে কাজ করা যায় কিনা, যে খুব লম্বা ইয়ে করবো না। তো সাংবাদিকতায় ঢোকার কিছুদিনের মধ্যে 1985 সালে আমি নিউ ইয়র্ক টাইমস এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলাম। কিভাবে পেলাম এটা আরেকদিন বলবো।
মানে এখানে প্রাসঙ্গিক না। তো যা হোক, এরপর থেকে মানে নিউ ইয়র্ক টাইমস যেহেতু একটা সারা পৃথিবীব্যাপী খুব নাম করা পত্রিকা, তো আমার খুব গুরুত্ব বেড়ে গেল দেশের, বুঝলেন। সবাই আমাকে মনে করতে লাগলো যে আমি খুবই শিক্ষিত লোক এবং খুবই একটা যোগ্য ব্যক্তি, আসলে কিছুই না। যেহেতু আমি নিউ ইয়র্ক টাইমস কে রিপ্রেজেন্ট করি, সেই জন্য আমার মানে রাতারাতি আমার সাংঘাতিক ভাবে মর্যাদা বলেন, পরিচিতি, এবং সবচেয়ে বড় কথা যারা শাসক গোষ্ঠী সেই সময় জেনারেল এরশাদের পিয়ার, তারা আমাকে খুব খাতির যত্ন করতো। আগে তো আমার নাম থেকে আসবে, তারপরে দেখি যে বড় বড় লোকজন মানে জেনারেল, সিএসপি সেক্রেটারি, তারপরে মন্ত্রী, এরা সব মানে আমাকে যোগাযোগ করে, আমার মানে খালি বলে যে ভাই ওখানে কোনোভাবে একটুখানি নিউজ দেওয়া যায় না, এই মানে এই যে। তো এখন এটার মূল কারণটা হলো যে আমাদের সবকিছুর মূল হলো আমাদের এই যে দাস মনোবৃত্তি, আমরা সবাই গৃহবৃত্ত, কেমন। এটা আপনাকে কথাটা শুনতে খারাপ লাগলেও আমরা যতই লেখাপড়া শিখি, যতই সুটটাই করি, ভিতরে ভিতরে আমরা সবাই বাড়ির চাকর। এটা হচ্ছে আমাদের মন মানসিকতা, কেমন। তো এখন এই কারণে বিদেশিরা কোনো কিছু বললে বা তারা কোনো কিছু এন্ডোর্স না করলে আমরা কোনোভাবেই ওই পর্যায়ে যেতে পারবো না। কে বলেছে? নিউ ইয়র্ক টাইমস বলেছে, কে বলেছে? গার্ডিয়ান বলেছে, কে বলেছে? বিবিসি বলেছে। তো ফলে আমাদের মানে আমাদের নিজের প্রতি কোনো আস্থা নাই, নিজের মানে সমাজ ব্যবস্থা, রাজনীতি, কোনো কিছুর প্রতি মানুষকেও বিশ্বাস করে। কেমন। ইউনুস সাহেব কিছুদিন আগে যে লন্ডনে যে গেলেন, তো উনি ওখানে একটা ওই চাটাম হাউসের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছিলেন, তো সেখানে উনি ওই মহিলা তাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, মানে আপনারা এরকম কেন করছেন, আওয়ামী লীগকে কেন আসতে দিবেন না, এটা সে নানান পর। তো উনি বলছেন যে সত্যি কথা বলতে কি, যে সরকারে যারা থাকে তাদের কেউ বিশ্বাস করে, তাদের গালিগালাজ করে সবসময়। আগে শেখ হাসিনাকে গালিগালাজ করতো, এখন আমাকে করে। এখন এটা ইউনূস সাহেবের নিজের মুখের কথা। তার কারণ সব সরকারে যে থাকে বা ক্ষমতায় যে থাকে তাদের সাধারণ জনগণ তাদেরকে বিশ্বাস করে না, তাদেরকে মনে করে এরা শোষণ করতে আসছে। এবং এরা কার প্রতিভূ? এরা হলো ওই পশ্চিমাদের প্রতিভূ। পশ্চিমাদের তেল তেল বেড়ে ওরা ক্ষমতায় থাকবে, তাদেরকে খুশি রাখবে এবং দেশের 12টা বাজাবে। এটা ইউনূস সাহেবের নিজের মুখের কথা। আচ্ছা, এখন তো এর থেকে আমাদের তো নিস্তার পাওয়ার কোনো কারণ নেই। আপনারা দেখবেন আমাকে অনেক সাংবাদিক, বড় বড় সাংবাদিক এসে আমাকে বলতে যে ভাই আমাকে একটা বিদেশি কাগজ পত্র পত্রিকায় কোনো কিছু একটা করে দেওয়া যায় না। মানে সারাক্ষণ আমি এই ধরনের রিকোয়েস্ট পেতাম। তো আমি বললাম যে দেখেন, খুব পোলাইটলি বলতাম যে এটার জন্য তো মানে প্রথম কথা হলো ইংরেজি মানে ভালো জানতে হবে, ইংরেজিতে লেখা দিয়ে করতে হবে। আমি নিজেও যে খুব একটা ইংরেজি জানতাম তা তো না, এখনো খুব জানি না, বাট আমি মনে হয় যে একটা লেভেলে পৌঁছতে না পারলে আমাকে নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান বা ওয়াশিংটন পোস্ট কেন চাকরি দিচ্ছে, তাই না? তো এটা মানে বেসিক জিনিসটা আপনাকে নিজেকে অর্জন পরিশ্রম করতে হবে। ওই যে কুলদীপ নায়ার আমাকে একটা চিঠি লিখে একটা কথা বলতে, আশা দেয়ার ইজ নো শর্টকাট ইন লাইফ, মানে রাতারাতি কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই। তো এটা এই জন্য কেন করলাম যে আমাদের সাংবাদিকদের, একটু আগে আপনি আপনার ওপেনিং স্টেটমেন্টে যেটা বলতেছিলেন, যে সাংবাদিকদের মূল এখন একটাই মাত্র লক্ষ্য হলো যে আমি কিভাবে এই সংবাদপত্র বা সংবাদ মাধ্যমকে ব্যবহার করে আমি ক্ষমতার কাছাকাছি যাব, ক্ষমতার কাছাকাছি যে আমি কিভাবে আমার আখের গুছাবো। আমি আগে তো ধরেন আমরা যখন সাংবাদিক করেছি আমাদের কিন্তু ফ্ল্যাট গাড়ি বাড়ির এগুলা মনে ছিল, কিন্তু এগুলা হওয়ার তো কোনো মানে শর্টকাট যে রাস্তা, সেই রাস্তাটা আমরা যাই নাই। আমাদেরকে এরকম এর সাথে আমাকে 10 কাঠা জমি দিতে চাইছিল বাড়িটারা, যার বর্তমান বাজার মূল্য 100 কোটি। আমাকে প্রেস অ্যাডভাইজার বানাইতে চাইছে এটা। তো পরে আমার সবসময় মনে হয়েছে যে এইটা এইটা করলে তো আর আমি আর সাংবাদিক থাকবো না। আমার যে হয়তো শুনতে খুব মনে হবে যে আমি মানে আদর্শবান কথা বলছি, যে একটাই লক্ষ্য ছিল যে সাংবাদিক যখন হয়েছে তখন সাধারণ মানুষের যে স্বার্থ, সেই স্বার্থটাকে আমি চেষ্টা করব কিভাবে তুলে ধরা যায়। আর একটা জিনিস হচ্ছে যে ক্ষমতায় যারা থাকে তারা কখনোই কারো কাছে জবাবদিহি করে, তারা মনে করে যে এটা আমার বাপের সম্পত্তি, নাহলে আমার স্বামীর সম্পত্তি, নাহলে আমার নিজের সম্পত্তি। এটা আমরা দেখে আসতেছি। তারা কোনো আইন কানুন মানবে না, তারা কোনো বিচার ব্যবস্থার বিচার মানবে না, কোনো কিছুই মানবে না। তো ফলে সাংবাদিকদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এইসব জায়গায়, যে তাদের এই ক্ষমতাবানদের সবসময় প্রশ্ন করতে হবে। প্রশ্ন করাই সাংবাদিকের সবচেয়ে বড় কাজ, যে আপনি এটা কেন করেছেন, আপনি কি এটা করতে পারেন। তো এই প্রশ্নের যখন সম্মুখীন তারা হয়, তখন যেমন আমি শেখ হাসিনার আমলে 22 বছর ব্ল্যাক লিস্টেড ছিলাম।
হোসেন মোহাম্মদ এরশাদ আমাকে জেলে দিতে চায়, ডিজিএফআই দিয়ে 2বার ইন্টারোগেশন করলো, তারপরে আমার সম্পত্তি হিসাব নেয়, খোঁজ খবর, এই ডিবির লোক পাঠায়, ইনকাম ট্যাক্সের লোক পাঠায়। তো ভাই আমরা তো ভাই সাধারণ জীবনযাপন করি, আমাদেরকে খুঁজে বেড়ান। তো খুঁজে টুজে কোনো কিছু পায় না, তখন চিন্তা করে যে এটা কিভাবে মানে সাহায্য করা যায়। এই তখন বলে যে আসলে আমার এখানে চাকরি নেন। তো যখনই আমি সরকারি চাকরিতে ঢুকলাম তখন তো আমি সাংবাদিক থাকলাম না। আমি যে উদ্দেশ্য নিয়ে সাংবাদিকতা এসেছিলাম, যে আমি সাধারণ মানুষের কথা সত্যকে সমুন্নত রাখার চেষ্টা করব এবং এই ক্ষমতাবাদের প্রশ্ন করব। এখন আপনি যদি একটা ফ্ল্যাট বা গাড়ি নেন বা কোনো চাকরি নেন, আপনার কি সেই সাহস আর থাকবে এদেরকে এই প্রশ্ন করার জন্য? এটা কি সম্ভব তার পক্ষে? তো এই সবসময় দেখেছি হয় বিএনপি পন্থী সাংবাদিক, তাহলে এরশাদ পন্থী সাংবাদিক, আর হাসিনার আমলে যে সমস্ত প্রশ্ন প্রেস কনফারেন্সে যেত, এটা তো একটা মানে এটা কি বলবো, এটা তো মানে সেখানে হইলো তৈল মর্দন ছাড়া, মানে দেবী বন্দনা ছাড়া অন্য কোনো প্রশ্ন। যে একজনে বলল, তাকে নিয়ে গেছে সংসদে, সে বলল, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ? আপনি আমাকে সঙ্গে করে নিয়ে গেছেন। আরে ভাই, তুমি ওখানে সঙ্গে গেছো, তুমি এসে ওখানে কি হয়েছে রিপোর্ট করো, এটা তো তোমার কাজ। সে তা করবে, বুঝলেন, ওই বন্দনা করবে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে আমি 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 আপনাকে একটু থামাচ্ছি, আমি বড় ওইটাই জানতে চাচ্ছি আপনার এই ভূমিকাটা, এটাই যে কথা আপনি বললেন সাংবাদিকদের কি করা উচিত, আমরা কি করছি, এটা আমার দর্শক, আমার ধারণা তারা খুবই গুরুত্বপূর্ণ মনে করবেন। কিন্তু আমি এই যে প্রশ্নটা আপনাকে একটু করতেই চাই, সেটা হলো বিবিসির যে রিপোর্টটা আমাদের এখানে আলটিমেটলি প্রচারিত হয়েছে, যেভাবে হোক, আমাদের এখানকার লোকজন সাহায্য নিয়ে হোক, এর মধ্যে দেখলাম ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তিনি বললেন যে ওই অডিওটা নাকি ওনারাই সাপ্লাই দিয়েছেন, যেভাবেই হোক আমি জানি না, কিন্তু এই রিপোর্টটা সব মিলে রিপোর্ট হিসেবে আপনার কাছে কেমন মনে হচ্ছে? না, আমার কাছে কিছুই মনে হয় না। এটা জাস্ট যেহেতু বিবিসি বলেছে, এটাই হলো গুরুত্ব। তো বিবিসি তো খোদা তালা, মানে পশ্চিমা মিডিয়া মানে হলো আল্লাহ, বুঝছেন না? অথচ তারা যে কত রকম মানে অনৈতিক কাজ করে, যেটা কল্পনা, আজ গতকালকে আমি যে পোস্টটা দিয়েছিলাম সেটাকে একটা লিঙ্ক দিয়েছি যে বিবিসি ধোয়া তুলসী পাতাটা। এবং আমাদেরই এক জুনিয়র কলিগ, সে তার নাম হলো আসান বেবি, সে একটা লিস্ট দিয়েছে যে বিবিসি গত 10 বছরে কি কি ব্লান্ডার করছে সেটা। আচ্ছা, আচ্ছা, এটা আপনারা কাইন্ডলি একটু যদি পারেন আমার ইয়েতে দেখেন, এটা খুব উল্লেখ মানে গুরুত্বপূর্ণ একটা পোস্ট, যে বিবিসি তে ধোয়া তুলসী পাতা না। তারপরে এখন দেখেন এই যে গাজাতে যে মানে গণহত্যা চলছে, তারপরে ইউক্রেনের যুদ্ধ, ইরানের আক্রমণ, এখানে পশ্চিমা মিডিয়া কি রোলটা প্লে করছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? রাইট। এখন এই পশ্চিমা মিডিয়া কয়দিন আগে ওই জাতিসংঘের একজন কর্মকর্তা, এক মহিলা, নামটা ভুলে গেলাম, সে একটা জাতিসংঘে একটা রিপোর্ট দিয়েছে, মানে ইসরায়েলের সমালোচনা করে বোধ হয়। ইসরায়েলের সমালোচনা করে, এবং সঙ্গে সঙ্গে আমেরিকা তাকে স্যাংশন দিচ্ছে, বুঝলেন? অথচ এটা নিয়ে তো যদি পশ্চিমা মিডিয়া সত্যিকার অর্থে একটা নিউট্রাল রোল প্লে করতো বা ইম্পার্শিয়াল হতো, তাহলে তো সঙ্গে সঙ্গে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের উপর ছাপার করতো যেটা তুমি কি করছো। কিন্তু কোথাও কি দেখেছেন সেটা? ওই একটা মুখের কথা, হ্যাঁ এরকম একটা করেছে, আরে বাবা কেন করেছে, এটা তো এই জবাবদিহিতা আদায় করতে হবে তো। অতএব পশ্চিমা মিডিয়া বলে, দেখেন আমি তাদের সঙ্গে 25 বছর, একটা দুটা 25 বছর তাদের সঙ্গে আমি কাজ করছি। নিউ ইয়র্ক টাইমস বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, গার্ডিয়ান বলেন, বিবিসি আমাকে ওয়ার্ল্ড সার্ভিস কতবার ইন্টারভিউ করেছে, সিএনএন আমাকে ইন্টারভিউ করেছে। তো তাদের প্রশ্নের যখন প্রশ্ন করে বা তাদের যখন ইয়ে করে, তখন তাদের একটা স্যাড, তাদের যে ইন্টারেস্টটা ওইটা মাথায়। তো ওইটা নিয়ে যখন ওটার বিরুদ্ধে আপনি কথা বলবেন বা ওইটাকে কাউন্টার করার চেষ্টা করবেন, আমাকে বলেছে, ও আশা, ইউ আর নট এ টিম প্লেয়ার, মানে তুমি আমাদের মতো কথা বলো। ভাই আমাদের মতো কথা বলতে কেন বলবো? আমাকে তো সত্য জিনিসটা উদ্ঘাটন করার চেষ্টা করতে হবে এবং প্রশ্ন করতে হবে। আমি তো সেই চেষ্টাই করছি। ও আশাদ, আমাকে আমার নিউ ইয়র্ক টাইমস এর কলিগ বলছে যে আশাদ, আমাদের এই অ্যাডভার্টাইজমেন্ট করা যায় কি করে, এগুলো তো বুঝতে হবে। বিবিসি চলে কিভাবে, ওয়াশিংটন পোস্ট কিভাবে। তো তারা, এগুলো হলো পুঁজিবাদী বিশ্ব এবং পুঁজিবাদীদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখার এজেন্ডা হলো এই মিডিয়াগুলোকে সেই জন্য সৃষ্টি করা হয়েছে। এই জন্য আমাদের মিডিয়া সেই মানে মোটামুটি একটা পর্যায়ে পর্যন্ত যেতে পারছে না কেন? এটা কি আমাদের সাংবাদিকদের ব্যক্তিগত মানসিকতার কারণে, নাকি আমাদের টোটাল যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে সোসাইটিতে? এটা পুরো এনভায়রনমেন্টই ওইরকম। প্রথম কথা হলো, এখানেও যারা মিডিয়ার মালিক
তারা তো দেশের মঙ্গল চায় না, তারা চায় নিজের অবৈধ যত আয় রোজগার, এটা বসুন্ধরা চিন্তা করে, কেমন? তো জি এরা এরা মিডিয়া, মানে টেলিভিশন, রেডিও, সরি টেলিভিশন, নিউজ পেপার এগুলো কেন করবে, অনলাইন কেন কেন করবে? ওই যে জোর জবরদস্তি করে মানুষ খুন করে জমি দখল করেছে, অর্থ পাচার করেছে, মেয়েদেরকে ধর্ষণ করে তার ছেলেরা রেগুলার। গতকালকেও একটা দেখলাম, একটা মেয়ে কান্না কাঁদতেছে যে আমাকে সে প্রেগনেন্ট করেছে, এখন আমাকে চুল ধরে বাড়ির থেকে বের করে দিয়েছে। তো আমার এই মেয়েগুলোর প্রতিও আমার একটা, তোমরা কি জানো না যে এরা কাজ, তোমরা যাও কেন তার কাছে? এটা তো এই প্রশ্নটা করতে হবে আমাদের, তাই না? জি তারপরে একটা মেয়েকে খুন হয়েছে যে মুনিয়া নাম, কই তারা তো কিছু। এখন মিডিয়া গুলো দেখবেন, বসুন্ধরা মালিকানাধীন মিডিয়া গুলো এগুলো নিয়ে কোনো কিছু রিপোর্ট কেন করবে না? বিকজ তাহলে তার মানে হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস আপনাকে আমি বলি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন আগে এই বসুন্ধরা মিডিয়া নিয়ে, বসুন্ধরা গ্রুপের ব্যাপারে একজন এনসিপি একজন তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহ বেশ উচ্চ কণ্ঠ হয়ে যাচ্ছে হঠাৎ করে, এবং তার সঙ্গে সঙ্গে তার যারা সহযোগী আছেন এনসিপি লিডাররা, তারাও বেশ মানে উচ্চ কণ্ঠ। তো এটা কি স্বার্থের দ্বন্দ্বের কারণে, নাকি মানে আসলেই তারা বলতে যাচ্ছে কিছু একটা যে না, এই মিডিয়াগুলো ঠিক ভূমিকা পালন করছে না? আবার অনেকে বলছে যদি আপনি বলবেনই তাহলে 11 মাস পরে এসে কেন? এর মধ্যে তো ওদের সঙ্গে আপনাদের একটা দহরম মহরম ছিল, এটা কেমন? এই না, এটা তো আপনি তো বলেই দিলেন ব্যাপারটা। প্রথম কথা হলো, আজকে ঠিক সম্ভবত আপনার অনুষ্ঠানে আমি বলেছি এবং আমি লিখেছি যে বেশ কিছুদিন আগে, ধরেন 5-6 মাস আগে বা তারও আগে, দেখলাম যে আমি লিখেছিলাম যে বসুন্ধরার মালিকরা গ্রেপ্তার হয় না কেন, তাদের বিরুদ্ধে তো মামলা আছে। তো তখন জানা গেল যে এই এই ছাত্র নেতারা, মানে তরুণ তুর্কিরা, জি তারা নতুন দল করতে হবে, এই দলটা কিন্তু ইউনূস সাহেবের দল, এটা মনে মাথায় রাখতে হবে। এটা কিন্তু ছাত্রদের দল না, উনি নামাইছেন মাঠে, কেমন? তো এখন তারা বললো যে আমাদের তো দল চালাইতে গেলে টাকা লাগে, জি তো টাকা আমরা কোথায় পাবো? আচ্ছা, তখন তখন ওরা ওই প্রাডো গাড়ি, পাজেরো গাড়ি এসব ঘোরাঘুরি, তখন আমরা এই প্রশ্নগুলো তুলতে থাকতাম। বললো যে আমাদের বড় ভাইরা আছে। বড় ভাইরা কারা? আমাদের ডোনাররা আছে, তাদের নাম বলা। তো কোন জায়গায় একটা ফেসবুক পোস্টে দেখেছিলাম কোথাও যে তারা বসুন্ধরার কাছ থেকে 1500 কোটি টাকা দিচ্ছে, এবং এই ডিলটা হচ্ছে দুবাই। এটা শোনা কথা, মানে, কিন্তু আজ পর্যন্ত এটা নিয়ে সরকার থেকে বা এনসিপি থেকে তো কোনো রিজয়েন্ডার দেখলাম না। তারা তো বলবে যে না, কথাটা মিথ্যা কথা, কথা তো বলতে হবে। আর যদি আপনি এটাকে কাউন্টার না করেন, যদি মিথ্যা কথা যদি বলেন, যে চুপ থাকেন, তাহলে তো সাধারণ মানুষের মনে এই বিশ্বাস থাকবে যে হ্যাঁ তারা এটা করেছে। আর আপনি যে মূল প্রশ্নটা, যে বাংলাদেশের মিডিয়া কেন আমাদের নিজের উপর কেন আমরা ডেভেলপ করতে পারছি না, তখন মিডিয়ার মালিক কারা এটা তো আপনাকে দেখতে হবে। কিন্তু দুর্বৃত্তরা, কেমন? তো সেই জিনিসটা যদি, তারা কি চায়, তারা তাদের নিজের স্বার্থ উদ্ধার করতে চায়। এখন সমকাল পত্রিকাটা আমি নাম ধরেই বলি, তারপরে একটা চ্যানেল 24, তার মালিক চিন্তা করেন কি নির্লজ্জ ভাবে হাসিনা পতনের মনে হয় 1 সপ্তাহ আগে বলছে তোমাকেই চাই, সারা জীবন তোমাকে চাই, সবকিছু চাই। তো এই করে করে সে কবিতা তো তার কোনো কিছু হয়েছে। এবং ওই মিডিয়া গুলো যদি এটা নিয়ে প্রশ্ন করে, তখন বলবে যাও তোমরা তোমাদের কারো চাকরি। তো আমাদের একটা, আপনাকেও বলি মাসুদ, মানে সত্যিকার অর্থে এই দেশের যারা মিডিয়ার, আর মিডিয়া যদি নিরপেক্ষ না হয়, স্বাধীন না হয়, সেই দেশে গণতন্ত্র বলেন, আইনের শাসন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বলেন, কোনো কিছুই আসবে না। তার কারণ প্রশ্ন করার তো কেউ নাই, জবাব দিতে আদা করার তো কেউ নাই। রাইট রাইট। তো এই যে এই কারণেই মিডিয়া কখনোই এই যে মানে ওইরকম ভাবে ম্যাচিওর হবে না, বিশ্বাসযোগ্য হবে না। কারণ ওই 1 নম্বর হলো লুটেরাদের টাকায় চলে, আর 2 নম্বর হলো ওই তথাকথিত ইম্পার্শিয়াল বিদেশি মিডিয়া কি করছে এইটার উপর। যেহেতু ওরা আমাদের বাপ দাদা, ওরা যা বলবে সেটা আমাদেরকে মেনে নিবে। কিন্তু ওদেরকে প্রশ্ন করার সময় আসছে যে তুমি কোন নৈতিক অধিকারে তুমি আমাদেরকে জ্ঞান দিতে আসছো? তোমরা, আমাদেরও লোভ লালসা এত এই পরিমাণে বেড়েছে, যে আমরা আমরা যে যে প্রতিষ্ঠানে কাজ করি তাদেরকে বলা যে না, আমরা তো এখানে মানুষের, জনমানুষের, সাধারণ মানুষের স্বার্থ তুলে ধরার জন্য আসছি। আমরা তো অন্যায় যারা করে, দুর্নীতি যারা, তাদের বিরুদ্ধে কথা বলতে আসছি। তো আপনি আমাকে অন্য কথা বলতে বলছেন না। এই জিনিসটা এখন আর নাই। আগে যেমন আমরা, আমাদের সময় ছিল, আমরা করতাম, আমরা বলেছি যে না, আমরা তো এই ধরনের সাংবাদিক। কিন্তু ওরা করে না কেন? ওই যে বললাম না, রাতারাতি তার গাড়ির দরকার, তার ফ্ল্যাট দরকার, তার বিদেশে যাওয়া দরকার, তার ছেলে জি মেয়েকে লেখাপড়া করার জন্য। ভাই আমরা কারা?
আমরা তো সাধারণ সাংবাদিক, এটা তো মনে রাখতে হবে, আমরা তো রাস্তায় থাকি। এনিওয়ে, এই কথাটা বলেই বলতে চেয়েছি। না, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সিনিয়র সাংবাদিক আরশাদ মাহমুদের নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতাজাত নানা রকম মন্তব্য। আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।